ভোটের রাত, কলকাতার আকাশে কালবৈশাখী ঠান্ডা বাতাস। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সংখ্যাগুলো একে একে বদলে যাচ্ছে, আর প্রতিটি সংখ্যা বদলানোর সাথে সাথে কলকাতার কোনো কোনো পাড়ায় আনন্দের মিছিল বেরোচ্ছে, কোথাও নামছে নিঃশব্দ অন্ধকার। গেরুয়া রং সেই রাতে পশ্চিমবঙ্গের মানচিত্রকে ঢেকে ফেলল। বিজেপি জিতেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ শাসনের অবসান। তৃণমূলের সেই দুর্গ যেখানে গেরুয়া রং বারবার ঠেকে গিয়েছিল, সেটি এবার ভেঙে পড়ল। ঢাকায় তখন গভীর রাত, কিন্তু বাংলাদেশের কিছু মানুষ ঘুমাননি। তারা স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন, সংখ্যাগুলো দেখছিলেন এবং মনে মনে হিসাব করছিলেন, এই জয়ের মূল্য শুধু কলকাতাকেই দিতে হবে না, সেই মূল্যের একটি অংশ আসবে এই সীমান্তের অন্য পাশেও। নির্বাচনের রাতের ফলাফল ঘোষণার পরপরই পশ্চিমবঙ্গের কিছু জায়গায় যা শুরু হলো তা দেখে অনেকে শিউরে উঠলেন। ইসলামপুর, এই নামটি বাংলার ইতিহাসের সাথে জড়িত, কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা সাইনবোর্ডটি পাল্টে দিল। লেখা হলো ঈশ্বরপুর, বারাসাত। এখানে মসজিদ বাড়ি রোড, এই নামটি মুছে গেল, নতুন লেখা উঠল নেতাজি পল্লী রোড। এগুলো কি শুধু সাইনবোর্ড পাল্টানো? না, এটি একটি বার্তা, একটি ঘোষণা। বলছে এই মাটির চরিত্র এখন বদলাবে, এখনকার নামগুলো বদলাবে, এখানকার ইতিহাস নতুনভাবে লেখা হবে। আর বিজয়ী দলের নেতা ঘোষণা দিয়েছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অনুপ্রবেশকারী, এই শব্দবন্ধের মানে এখন পশ্চিমবঙ্গে স্পষ্ট হয়ে গেছে। এই নির্বাচনের আগে একটি ঘটনা ঘটেছিল যা তুলনামূলকভাবে কম আলোচিত হয়েছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর। ভোটার তালিকায় এই বিশেষ পর্যালোচনায় পশ্চিমবঙ্গ থেকে প্রায় 1 কোটি মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ কি? বলা হয়েছে এরা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারী। কিন্তু প্রশ্ন উঠছে, যে মানুষ হয়তো তৃতীয় বা চতুর্থ প্রজন্ম ধরে পশ্চিমবঙ্গে বাস করছেন, যার নামে জমি জমার কাগজ আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সন্তানদের স্কুলের সার্টিফিকেট আছে, তিনিও কি বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী? এবং সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, নতুন সরকার বলছে জমি জমার কাগজও এখন থেকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রাহ্য করা হবে না। তাহলে কিসের ভিত্তিতে কেউ প্রমাণ করবেন তিনি ভারতীয়? এই প্রশ্নটির উত্তর এখনও স্পষ্ট নয়, কিন্তু উত্তরটি যখন আসবে তখন লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে যাবে। 80-র দশকে ভারতের সংসদে বিজেপির আসন সংখ্যা ছিল মাত্র দুটি আসন। আজ সেই দলটি ভারতের কেন্দ্রীয় ক্ষমতায়, অধিকাংশ রাজ্যে ক্ষমতায়, এবং এখন পশ্চিমবঙ্গেও। এই উত্থানের গল্পটি একটি দলের সাংগঠনিক দক্ষতার গল্প, কিন্তু এর সাথে জড়িয়ে আছে ভারতের ধর্মীয় রাজনৈতিক পরিচয়ের একটি দীর্ঘ টানাপোড়েনের ইতিহাসও। বাবরি মসজিদ 1992 সালে অযোধ্যায় সেই মসজিদ ভেঙে ফেলার পরের বছরগুলোতে বিজেপি আর পেছনে তাকায়নি। রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি তারা বারবার দিয়েছে এবং শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রেখেছে। 2024 সালে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন, এটি ছিল বিজেপির সবচেয়ে বড় প্রতীকী জয়। রাজনীতিতে যে দল তার প্রতিশ্রুতি রাখে, সেই দলের প্রতি মানুষের আস্থা বাড়ে। এই সহজ সমীকরণটি বিজেপিকে এত বড় করেছে। এই উত্থানের অন্ধকার দিকও আছে। নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, তখন 2002 সালে সেই রাজ্যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হয়। সরকারি হিসেবেই 2000-এরও বেশি মানুষের প্রাণ হারিয়েছিল, যাদের বিশাল অঙ্কই ছিল মুসলমান। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং সংবাদ মাধ্যমগুলো এই দাঙ্গায় রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিল। মানুষ পুড়িয়ে মারা, বাড়িঘর বুলডোজার গুড়িয়ে দেওয়া, লক্ষ লক্ষ মানুষকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছিল। এই নিষ্ঠুরতার জন্য আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠেছিল। যারা প্রাণে বেঁচেছিলেন তারা অন্য রাজ্যে পালিয়ে গেছিলেন, যারা পারেননি তাদের আশ্রয় হয়েছিল বস্তিতে। আর সেই বস্তিগুলোর পাশে শহরের যাবতীয় ময়লা জমা করার ব্যবস্থা করা হয়েছিল, যেন বাকি জীবনটা দুর্গন্ধের মধ্যে কাটাতে হয়। এই গুজরাট মডেল নিয়েই মোদী দিল্লিতে প্রবেশ করেছিলেন। এই ইতিহাস বহন করেই তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন এবং এখন সেই মডেলের একজন রাজনীতিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। এখন বাংলাদেশের দিক থেকে এই পরিস্থিতিটা একবার দেখা যাক। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য 2216 কিলোমিটার। এটি পৃথিবীর দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলোর একটি। এই সীমান্তের পুরো জুড়ে কাঁটাতারের বেড়া নেই, নদী, জলাভূমি, বন, ফসলের মাঠ। অনেক জায়গায় সীমান্তটি কেবল কাগজে আছে, বাস্তবে দেখা যায় না। এতদিন এই সীমান্ত দিয়ে পুশ ইনের ঘটনা ঘটত। 10 জন, 15 জন, 20 জন করে ছোট ছোট দল, মূলত ভারতের অন্যান্য রাজ্য থেকে, যেখানে বাঙালির সংখ্যা তুলনামূলকভাবে কম, সেই মানুষগুলোকে ধরে সীমান্তে ঠেলে দেওয়া হতো। কিন্তু এখন পশ্চিমবঙ্গ থেকে পুশ ইন যদি শুরু হয়, তাহলে সংখ্যাটা কোথায় যাবে? পশ্চিমবঙ্গ পুরোটাই বাঙালি সংখ্যাগরিষ্ঠ রাজ্য। সেখানে যাদের বাংলাদেশি ট্যাগ দিয়ে নাগরিকত্ব থেকে বাদ দিয়ে দেওয়া হবে, তাদের ঠেলে দেওয়া হবে কোথায়? বাংলাদেশের সীমান্তে। 1 কোটি মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আরও কতজন বাদ পড়বেন সেই প্রশ্নের উত্তর এখনো আসেনি। কিন্তু যদি লক্ষ মানুষও বাংলাদেশের সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশ কি তার ঠেকাতে পারবে?
এই প্রশ্নটি অস্বস্তিকর, কিন্তু এড়ানোর উপায় নেই। বাংলাদেশের বিজিবি এবং সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সংখ্যা কত? তারা কি 2216 কিলোমিটার সীমান্তের প্রতিটি কিলোমিটারে পর্যাপ্ত শক্তিতে মোতায়েন থাকতে পারবে? স্বাভাবিক সময়ে সীমান্ত পাহারা দেওয়াটাই চ্যালেঞ্জের। আর যদি লক্ষ লক্ষ মানুষ একসাথে ঢোকার চেষ্টা করে। রোহিঙ্গা সংকটের কথা মনে করুন। মিয়ানমার থেকে রোহিঙ্গাদের ঢল বাংলাদেশ আটকাতে পারেনি। মানবিক কারণই পারেনি, কারণ ক্ষুধার্ত আহত মানুষকে সীমান্তে আটকে রাখা যায় না। সামরিক কারণেও কঠিন ছিল। পশ্চিমবঙ্গ থেকে যদি এই ধরনের ঢল আসে, তখন পরিস্থিতি আরো জটিল হবে, কারণ এই মানুষগুলো বাংলাভাষী। বাংলাদেশের সংস্কৃতির কাছাকাছি, স্থানীয় সম্প্রদায়ের মধ্যে মিশে যাওয়া তাদের জন্য সহজ হবে, এবং একবার মিশে গেলে তাদের আলাদা করা অসম্ভব হয়ে পড়বে। একটি মানচিত্র কল্পনা করুন। বাংলাদেশের উত্তরে পশ্চিমবঙ্গ ও মেঘালয়, পশ্চিমে পশ্চিমবঙ্গ, পূর্বে ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণে বঙ্গোপসাগর। এই রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা অনেক আগেই বিজেপির, মেঘালয়ে বিজেপির প্রভাব আছে, আর এখন পশ্চিমবঙ্গেও। অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী প্রায় সব রাজ্যই এখন বিজেপির আওতায়। এই ভূগোলটির রাজনৈতিক তাৎপর্য কি? এর মানে হলো পুশিন বা সীমান্ত সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত এখন একটি সমন্বিত রাজনৈতিক নেতৃত্বের অধীনে নেওয়া হবে। আগে যদি একটি রাজ্য কিছু করত এবং আরেকটি রাজ্যের সরকার ভিন্ন রাজনৈতিক দলের হওয়ায় বাধা দিত, সেই সম্ভাবনা এখন কমে এসেছে। ভারতের অন্য রাজ্যগুলোতে দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ বাংলা ভাষায় কথা বলার কারণে মানুষ আক্রমণ হওয়ার ঘটনা একাধিকবার ঘটেছে। বাংলাদেশি তকমা দিয়ে হামলা, পুলিশে দেওয়া হেনস্থা করার ঘটনা নতুন নয়। এখন সেই প্রবণতা পশ্চিমবঙ্গেও আসতে পারে। পশ্চিমবঙ্গের একজন মানুষ যিনি সারা জীবন বাংলায় কথা বলেছেন, তাকেই হয়তো একদিন প্রমাণ করতে হবে আমি ভারতীয়, আমি বাংলাদেশি নই। 1947 সালে দেশভাগের সময় লক্ষ লক্ষ মানুষ সীমান্ত পার হয়েছিলেন। পশ্চিমবঙ্গ থেকে পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গ। এই মানুষগুলো কখনো অনুপ্রবেশকারী ছিলেন না, ছিলেন বাঁচতে দেওয়া মানুষ। তারপর 1971 মুক্তিযুদ্ধের সময় 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন। পশ্চিমবঙ্গের মানুষ তাদের আশ্রয় দিয়েছিলেন। এই ইতিহাস মনে রাখা দরকার, কারণ ইতিহাস না জানলে ইতিহাসের ভুল বারবার হয়। আজ যারা অনুপ্রবেশকারী তকমা পাচ্ছেন, তাদের অনেকেই হয়তো সেই 1947 বা 1971-এর আশ্রয় প্রার্থীদের উত্তরসূরি। তারা থেকে গেছেন, শেকড় গেড়েছেন, পরিবার গড়েছেন, এবং তাদের সেই শেকড় উপড়ে ফেলার প্রক্রিয়া এখন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান কি হওয়া উচিত? প্রথমত, ভারতের সরকারের সাথে সরাসরি আলোচনা, পুশিনের বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি এবং আন্তর্জাতিক মানদণ্ড স্মরণ করিয়ে দেওয়া। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, UNHCR, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, এদের সাথে আগে থেকেই যোগাযোগ রাখা। তৃতীয়ত, সীমান্ত সুরক্ষা শক্তিশালী করা, বিজিবির সদস্য সংখ্যা বাড়ানো, প্রযুক্তিগত সহায়তা বাড়ানো। চতুর্থত, স্পষ্ট নীতি নির্ধারণ, বাংলাদেশ কাকে গ্রহণ করবে, কাকে নয়, এই বিষয়ে একটি সুস্পষ্ট আইনগত কাঠামো দরকার। কিন্তু এই মুহূর্তে এই প্রস্তুতি কতটুকু নেওয়া হয়েছে, এই প্রশ্নটির উত্তর আসা দরকার এখনই, পরিস্থিতি সংকটে পরিণত হওয়ার আগেই। 80-র দশকে যে দলটির মাত্র 2টি আসন ছিল, আজ সেই দল পুরো ভারতে। এই রূপান্তরটা বোঝা দরকার। বিজেপি শুধু একটি দল নয়, এর পেছনে আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS, একটি শক্তিশালী সাংস্কৃতিক ও আদর্শগত সংগঠন যার শাখা ভারতের হাজার হাজার গ্রামে ছড়িয়ে আছে। বিজেপি হলো RSS এর রাজনৈতিক শাখা। এই সাংগঠনিক কাঠামো এতটাই শক্তিশালী যে কংগ্রেসের মতো শতবর্ষী দল তার মোকাবেলা করতে পারছে না। আঞ্চলিক দলগুলো নিজেদের এলাকায় টিকে আছে, কিন্তু জাতীয়ভাবে বিজেপিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে না। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এতদিন একটি দুর্গ ছিল। মমতা একা দাঁড়িয়ে বিজেপিকে ঠেকিয়ে রেখেছিলেন, কিন্তু সেই দুর্গ ভেঙে পড়ে গেল। এই পতনের কারণ বিশ্লেষণ করা যায়। তৃণমূলের ভেতরে দুর্নীতি, জনবিচ্ছিন্নতা, কিন্তু সেই বিশ্লেষণ এখন নিছক একাডেমিক। বাস্তবতা হলো বিজেপি জিতেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলার আগে স্পষ্ট হওয়া দরকার, তিনি কোনো নিখুঁত নেত্রী ছিলেন না। তার সরকারের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু একটি বিষয়ে তিনি অবিচল ছিলেন, সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। গুজরাটে যা হয়েছিল তা পশ্চিমবঙ্গে হতে দেননি। বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ পশ্চিমবঙ্গ মানে সীমান্তে চাপ কম, একটি অস্থির, সহিংস পশ্চিমবঙ্গ মানে সীমান্তে বিপদ বাড়া। মমতার পতন তাই শুধু কলকাতার রাজনীতির ঘটনা নয়, এটি ঢাকার জন্য একটি সতর্কবার্তা।
এই রাজনৈতিক আলোচনার মাঝে একটি কথা মনে রাখা দরকার, এর সবচেয়ে বেশি মূল্য দেবেন সীমান্তের সাধারণ মানুষ। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলো সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট এই জেলাগুলোর মানুষই প্রথমে প্রভাব অনুভব করবেন। যদি হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে আসে তাহলে প্রথম চাপ পড়বে এই জেলাগুলোতেই। জমি, পানি, কাজ, নিরাপত্তা সবকিছুতে চাপ বাড়বে। কিন্তু এই মানুষগুলোর কথা কি ঢাকার নীতি নির্ধারকদের পরিকল্পনায় আছে? কলকাতার সেই রাতের পর সময় কেটে গেছে। ইসলামপুরের সাইনবোর্ডে এখন লেখা ঈশ্বরপুর। বারাসাতের মসজিদ বাড়ি রোড এখন নেতাজি পল্লী রোড। কোথাও কোথাও হয়তো এমন ঘরে রাত নামছে যেখানে একটি পরিবার বসে আছে, কাগজপত্র গুছিয়ে রাখছে, নাগরিকত্বের প্রমাণ খুঁজছে, দাদার আমলের কাগজ খুঁজছে এবং ভাবছে এই কাগজটাই কি যথেষ্ট, নাকি এটাও গ্রাহ্য হবে না। আর সেই পরিবারটির ঠিক উল্টো দিকে সীমান্তের ওপারে বাংলাদেশের কোনো সীমান্ত চৌকিতে একজন বিজেপি সদস্য পাহারায় আছেন। তিনি জানেন কিছু একটা আসছে, কিন্তু কখন আসবে, কতজন আসবে জানেন না। সেই না জানাটাই সবচেয়ে বিপজ্জনক। পশ্চিমবঙ্গের মানচিত্রে গেরুয়া রং ছড়িয়ে পড়েছে, সেই রং এখন সীমান্তের দিকে এগিয়ে আসছে। বাংলাদেশের কাছে এখন একটাই প্রশ্ন, প্রলয় আসার আগে কি প্রস্তুতি নেওয়া হবে, নাকি চোখ বন্ধ করে থাকলেই প্রলয় থেমে যাবে? ইতিহাস বলে প্রলয় কখনো থামে না, কেবল প্রস্তুতরা টিকে থাকে।